নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে উৎসব এবং আমেজ দেখা যাচ্ছে ভোট দেবার জন্য। প্রার্থীরাও তার নির্বাচনী প্রচারণা এবং প্রস্তুতি নিয়ে ব্যাপক ব্যস্ততার সময় কাটাচ্ছেন। আজ আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা ৮ আসন থেকে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম, এবং তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাকে বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। নির্বাচন ঘনিয়ে আসছে, ভোটারদের আমেজ কেমন দেখছেন এবং নির্বাচনের যে পরিবেশ সেটিতে নির্বাচন কমিশনের ভূমিকাটি আসলে আপনি কি সন্তুষ্ট কিনা? নির্বাচন কমিশন আমার এবার মনে হয়েছে যে সময় নিয়ম সব জায়গায় যথেষ্ট সুশৃঙ্খল ছিল এবং তার জন্য তারা আসলে বাহবা পাওয়ার যোগ্য। তবে কিছু ক্ষেত্রে আমি অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি মৌখিকভাবে যে কিছু সংস্কার খুব প্রয়োজন ছিল। যেমন শুরু থেকে আমি বলি যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা গলদ ধারণা রয়েছে যে এটা হয়তো মার্কা বা দলের নির্বাচন, এটা প্রার্থী নির্বাচন, এবং সেটা নির্বাচনের সমস্ত ঘোষণা, সমস্ত কাগজ, ব্যালট পেপার সব জায়গায় পরিষ্কার হওয়া প্রয়োজন যে প্রার্থীর মূল্যায়নটাই হচ্ছে প্রধান। কিন্তু সেটার প্রতিফলন আমি একেবারেই দেখিনি। এমনকি যে ব্যালট পেপারটা প্রবাসীদেরকে দেয়া হয়েছে সেখানেও আমি দেখেছি যে শুধু মার্কাগুলো আছে, প্রার্থীর নাম নেই। তো এটা নিয়ে আমি একটা বার্তা অলরেডি ইলেকশন কমিশনকে পৌঁছিয়েছি যে আপনাদের এটা নিয়ে আরও বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের যেই সংঘাত হতে পারে, অবৈধ অস্ত্র ব্যবহার করা হতে পারে, সংঘাতের কার্যকারণ হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয় নিয়ে প্রত্যেক প্রার্থী তাদের এই বিষয়টি নিয়ে বিঘ্নিত বা তার চিন্তিত। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং নির্বাচনে আমরা দেখি যে কালো টাকার প্রভাব অনেক বেশি ব্যবহৃত হয়, আসলে আপনার আসনে সেটি হতে পারে কিনা, আপনি কি মনে করছেন? আচ্ছা, আমার আসনে সত্যিকার অর্থে সবাই বলে না যে টাকা ছাড়া আসলে ইলেকশন হয় না। আমি সত্যিকার অর্থে একটা এক্সাম্পল সেট করে যেতে চাই যে মেঘনা আলম এবার একেবারেই স্বচ্ছতার ইলেকশন করবে। সো আমি কোনো রকমের ক্যাম্পেইন বাজেট কোথাও সেরকম কিছুই খরচ করছি না। এবং আলহামদুলিল্লাহ আমি সত্যি বলবো, আমার সাথে আমার দলীয় কর্মীরা আছে, সবাই আমাকে যেভাবে নিজেরা সাপোর্ট করছে যার যার নিজের উদ্যোগে, এমনকি খাবার পর্যন্ত, আমাকে একটা চা পর্যন্ত আমার দলীয় আপা নিয়ে এসে দিচ্ছে, সত্যি যেটা আলহামদুলিল্লাহ। এবং আমার দলের একজন এই যে ভাই আছেন, উনিও ওই দিনকে খাবার খরচ দিয়ে দিলেন। এই যে ফুল নিয়ে আসছে দেওয়ার জন্য, এটাও আমার দলীয় একজন কর্মী সাহায্য করলেন। তো প্রত্যেকটা জায়গায় আমরা সাধারণত কি দেখি যে জনবল তারা টাকা দিয়ে নিয়ে আসছে। মেঘনা আলম যেবার নির্বাচনে দাঁড়িয়েছে, জনতা তাকে সাপোর্ট করছে। সো এই সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত আছে, আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমার জন্য সেই টাকার ব্যাপারটা মূল্যায়ন হবে না, কোনো সমস্যা হবে না। আর আরেকটা ব্যাপার যেটা নিরাপত্তার যে জায়গাটা, সেখানে যদিও আমাদের সরকার যে বিবৃতি দিয়েছে যে আমরা গানম্যান নিতে পারি, আমার আইনজীবী যিনি আছেন অলরেডি আমার জন্য গানম্যানের জন্য অ্যাপ্লাই করেছেন। সেটা একটা জায়গা থেকে সহায়ক, কিন্তু এটা তো আসলে গ্যারান্টি না। আমি যে একেবারেই নিরাপদ থাকবো এটার গ্যারান্টি আসলে পৃথিবীতে কেউই দিতে পারে না। তারপরও একটা সহায়ক ভূমিকা হচ্ছে যে আমাদের একজন গানম্যান থাকছেন সাথে, এবং সিকিউরিটির ব্যাপারেও আসলে স্পেশাল ফোর্সেস প্রচণ্ড অ্যাক্টিভ। আমি জানি না জনতা সবাই জানে কি না, তারা কিন্তু আসলে ওই যে সাথে করে বন্দুক নিয়ে আসা বা ড্রেস পরে আসা এভাবে আসে না, কিন্তু তারা আশেপাশে সবসময় থাকে এবং তারা খেয়াল রাখে যে আমরা সিকিউর থাকবো। তো ওই ব্যাপারে সরকার একটা ভালো ভূমিকা নিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি খুব পজিটিভ। সবাই যদিও বলছে অনেক অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যা নিয়েই তো আসলে বাংলাদেশ। তার মধ্যে আমি মনে করি যে আমি আশাবাদী। রাজনীতিতে তো আপনার নতুন আগমন ঘটলো, এবং আপনার আসনে যারা প্রার্থী রয়েছেন তারা অনেকে বিজ্ঞ রাজনীতিবিদ বলে আমরা তাদেরকে চিনি। সেই ক্ষেত্রে আপনার যে নির্বাচনের লড়াইটা, সেটিকে কি অসম লড়াই হিসেবে আপনি মনে করেন? এবং আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি আপনার আসনে কাকে মনে করছেন? আমার মনে হচ্ছে যে একটু অসম লড়াই অন্যদের জন্য হয়ে যাবে, কারণ এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন রাজনীতিতে। কিন্তু আমি বিগত 11 বছর ধরে একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করছি, এবং শুধু বাংলাদেশে না, আমি আন্তর্জাতিকভাবে কাজ করি। সো আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট একটা ইলেকশনের ক্যাম্পেইন কীরকম হওয়া উচিত, কিংবা রাজনৈতিক ক্ষেত্রে কার কী ভূমিকা থাকা উচিত, কিংবা রাজনীতির কোন কম্পোনেন্টসগুলো নিয়ে আসলে আগানো প্রয়োজন, সেটা সম্পর্কে আমার যে তাত্ত্বিক ধারণা, সেই জায়গাতে আমার অবশ্যই একটা প্লাস পয়েন্ট আছে, যেটা আমার অন্য যারা প্রার্থী আছে তাদের হয়তো নেই। তবে তাদের ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটাকে আমি গুরুত্বের সাথেই সম্মান জানাচ্ছি। সেটা আবার তাদের প্লাস পয়েন্ট। তো এক একটা মানুষের এক একটা কোয়ালিটি থাকে, ভালো খারাপ মিলে। সেখানে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়
যেরকম আমাদের শহীদ হাদিও একবার বলেছিল যে সব প্রার্থীদের মধ্যে একসাথে কথা বলার একটা স্কোপ তৈরি করা। আমি আশা করছি যে নির্বাচনের যেহেতু প্রচারণার সময়টা মাত্র শুরু হয়েছে, এর মধ্যেই আমি একদিন আপনাদের মাধ্যমে প্রস্তাবনা দিয়ে রাখলাম যে আমার অন্য যে প্রার্থীরা আছে, চলুন আমরা একসাথে একটা গোল টেবিল বৈঠক করি, একটা টেবিল টক করি, সেখানে দেশের কোথায় কি সমস্যা, আমরা কি সলিউশন বের করতে পারি, একজন আরেকজনকে কিভাবে সাপোর্ট করতে পারি সেটা নিয়ে কথা বলি। কারণ বাংলাদেশ টিকেই আছে হচ্ছে আমাদের জনতার ঐক্যের ওপর। সো এই ঐক্যের জায়গায় বিভাজন সৃষ্টি করে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই না। যারই জয় হোক, ইনশাআল্লাহ মেঘনা আলম দেশের স্বার্থে তাকে সাপোর্ট করবে। কি কি সমস্যা ইতিমধ্যে আপনার নির্বাচনী এলাকায় আপনি চিহ্নিত করতে পেরেছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু জনসমর্থন পাচ্ছেন বা আশাবাদী আপনি? আমি নিজেই ঢাকা ৮ আসনের বাসিন্দা। এখানে আমি ভিকারুননিসা স্কুল কলেজে পড়েছি অনেক বছর ধরে, অনেক বছর আগে। সো আমার যে এরিয়াগুলোতে আসলে সবসময় চলাচল ছিল সেগুলো হচ্ছে শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মগবাজার, এই জায়গাগুলোতে। এবং আমার কাছে যেটা একটু সবসময় পার্সোনালি ফেস করেছি আমি, সেটা হচ্ছে ছোটোবেলায় যেই মেয়েদের বয়স একটু কম থাকে, টিন এজ থাকে, তাদের উপরে স্ট্রিট হ্যারাসমেন্টটা অনেক বেশি হয়। আপনি যখন একটু বয়স্ক হয়ে যান তখন হয়তো সামাজিক ভীতির কারণে এই প্রকোপটা কমে যায় এবং আমরা নারীরা অনেক সময় ভুলে যাই যে এখন তো আর আমি ফেস করছি না, তার মানে এটা হয়তো অনেক সমস্যা না। কিন্তু আমাদের যে মেয়ে সন্তান, শিশু, একেবারে সে স্কুলে যাচ্ছে কিংবা হচ্ছে গিয়ে সে কোচিংয়ে যাচ্ছে, যেহেতু এই জায়গাটায় স্কুল কলেজ অনেক বেশি এবং তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ নারীদের জন্য। তো এই বাচ্চাগুলো যখন বাইরে বের হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো এই কারণে আমি চাই ঢাকা ৮ আসনকে সব ধরনের প্রযুক্তি, সব ধরনের পলিসি, সব ধরনের ল মেকিং যা যা সম্ভব করে বাংলাদেশের সবচেয়ে নারীদের জন্য নারী বান্ধব ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমার কাছে মনে হয় মানুষ যখন নিরাপত্তা পায় যে আমি স্বাচ্ছন্দ্যে অ্যাটলিস্ট ঘর থেকে বের হতে পারবো, আমার জীবন কিংবা আমার মান কোনো কিছু নিয়ে আমাকে টেনশন করতে হবে না, তখন কিন্তু আমরা আসলে অনেক বেশি ক্রিয়েটিভ ফ্রিডম ফিল করি। তখন আমার কাজের প্রতি স্পৃহা বাড়ে, আমার দেশের প্রতি সম্মান বাড়ে। তো আমার মনে হয় সব দিক থেকেই ঢাকা ৮ আসনের মানুষরা উপকৃত হবে যদি আমি এই অঞ্চলটাকে নিরাপদ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকবে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, জয় পরাজয় যাই হোক, প্রত্যেকটি আসন ভিত্তিক কিন্তু প্রার্থীদের একটি সুচিন্তিত মত রয়েছে এবং তাদের চিন্তা রয়েছে। সেই চিন্তাগুলো যদি জয় পরাজয় যাই হোক সেটি শেষে যদি সবাই ঐক্যবদ্ধভাবে সেই আসনগুলোতে কাজ করতে পারেন, তবে একটি সুন্দর আসন যেভাবে বিনির্মাণ করা হবে সেভাবে কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে এবং এভাবেই হয়তো আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা সাধারণ ভোটারদের। আজ আমাদের সাথে সংযুক্ত ছিলেন মেঘনা আলম। আগামী পর্বে হয়তো নতুন কোনো অতিথি নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সদ্য সংবাদের সাথেই থাকবেন।